নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ছোট কাকিমা সার্থকের মা সুধার ঘরে ঢুকেছে। সুধা সেই সময় কিন্তু নিজে পুজো দিচ্ছে তেজ বাথরুমে। তো ঢুকে ক্যামেরা লাগাবে। সেই যে ইমন একটা প্ল্যান বলে দিয়েছিল, সেই প্ল্যানটা হচ্ছে এটাই যে সুধার ঘরে ক্যামেরা ফিট করতে হবে। তো সেই অনুপাতে ছোট কাকিমা কিন্তু একটা ঘড়ির মধ্যে সেই ক্যামেরাটা ফিট করে ফেলে। আর যখন ছোট কাকিমা ঘর থেকে বেরোচ্ছে তখন সুধা চলে আসে। এসে তো ছোট কাকিমাকে ঘরে দেখে অবাক হয় যে তুমি এখানে? বলছে যে না, আসলে তোমাকেই খুঁজতে এসছিলাম, তো দেখতে পেলাম না, তো তাই চলে যাচ্ছি। তো এই বলে যখন চলে গেল, কিন্তু বাইরে থেকে কিন্তু আবার ফলো করছে। সুধা এদিকে মনে মনে বলছে যে এই মানুষটাকে আমি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারি না, কে জানে কেন ঘরে এসেছিল। তারপর হঠাৎ করে ঘড়িটার দিকে চোখ পড়ে সুধার। বলে যে এই ঘড়িটা তো এখানে ছিল না, তাহলে এই ঘড়িটাকে এখানে কে নিয়ে আসলো? এদিকে তেজ এমনভাবে ডাকছে সুধাকে টাওয়াল দেওয়ার জন্যে যে সুধার তখন ঘড়িটার উপর থেকে ধ্যান সরে যায়। তখন তো যখন টাওয়াল দিতে দেরি করছে, তেজ কিন্তু ওই অবস্থাতেই বাইরে চলে এসেছে। তখন সুধা তো নিজেকে আড়াল করছে নিজের চোখটাকে, যে তুমি কি বলো তো, তোমাকে তুমি টাওয়ালটা দিচ্ছি, তো তুমি কেন বাথরুম থেকে বেরিয়ে চলে এসছো? তখন তেজ বলছে যে আমি কি করব, তুমি তো টাওয়ালটা দিতে দেরি করছো। বলে ঠিক আছে, আমি দিচ্ছি। সুধা নিজের চোখটাকে আড়াল করেই তেজকে দিচ্ছে। আর তেজও কিন্তু নিজের বদমাশি খুনসুটি চালিয়ে যাচ্ছে সুধার সাথে। সুধা যত তেজের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, তেজ কিন্তু ততই সুধার কাছে যাওয়ার চেষ্টা করছে। এরপর সুধা বলছে তুমি যাবে কি এখান থেকে? তুমি কেন এরকমটা করছো বলো তো? তোমাকে টাওয়ালটা দিচ্ছি তো আমি, তো টাওয়ালটা নাও আর এখান থেকে যাও। কিন্তু তেজ তো কিছুতেই যাবে না। তেজ আরও ইচ্ছে করে সুধার কাছাকাছি আসার চেষ্টা করছে। এরপরে সেরকমই একটা মুহূর্তে ছোট কাকিমা ইচ্ছে করে আবার তাদের ঘরে আসে। আর ওদিকে কিন্তু তাদের এই মুহূর্তের মাঝে মুহূর্তটাকে কিন্তু ওদিকে জেলে বসে বসে দেখছে সার্থক, কারণ তাকে একটা মোবাইল দেওয়া হয়েছে। সেই কাজটা করেছে ইমন। ইমন বলেছে যে এখানে সুধা যা কিছু করবে সার্থক সবটাই এখানে বসে দেখতে পাবে। তো সার্থকও তাই করছে। তো সেই মুহূর্তে ওদিকে তো ছোটো কাকিমা ঢুকেছে। ঢুকে বলছে এই মা, আমি মনে হয় ভুলবশত চলে এলাম, মানে ভুল সময়ে চলে এলাম। আসলে মা ডাকছিলেন তো সুধাকে, সেই কারণেই। তো সুধা বলছে আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। সুধা তো চলে যায়। সুধা চলে যাওয়ার পর ছোটো কাকিমা কিন্তু তেজকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। বলছে যে আসলে তোমরা আজকালকার দিনে ছেলে মেয়ে, তো তো আমি না বুঝতে পারিনি, আমি ভুলবশত চলে এসেছি। আসলে এরকম ভুল না আমি এর আগেও করেছি, জানো তো। যখন সার্থক আর সুধা একসাথে ঘরে থাকতো, তো ওদের মধ্যে যখন এরকম কোনো মুহূর্ত আসতো, তখন আমি না ভুলবশত ঢুকে পড়তাম। তো এত খারাপ লাগতো আমার। তখন তেজ কিন্তু বিরক্ত বোধ করে। তেজ বলছে যে আমি বুঝতে পারি না কাকিমা, যে তুমি আমাকে এরকম কথা কেন বলো এসে। তাছাড়া আমি কিন্তু সুধার আজ নিয়ে চিন্তিত। কালকে মানে অতীতে সুধা কি করেছে না করেছে তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। বর্তমানে সুধার সাথে আমি খুব সুখী, আর সুধাও আমার সাথে খুব সুখী। তো এই কথাটা তুমি মনে রাখার চেষ্টা করবে। আর আরেকটা কথা, যখন ঘরে ঢুকবে তখন নক করে ঢোকার চেষ্টা করবে। হাজার হোক আমি বড় হয়েছি তো, আর এখন আমি ম্যারিড, তো সেই কথাটা মনে রাখবে, ভুলে যাবে না। এই বলে কিন্তু তেজ ঘর থেকে চলে যায়। আর ছোটো কাকিমা তো মানে যেই চালটা চালতে এসছিল সেটাতে কামিয়াব হতে পারে না। তো সুতরাং মনে মনে তার বিরক্তি লাগে যে যেটা করতে এসছিল সেটা হলো না। আর ওদিকে সার্থকও দেখে, সার্থক দেখে সার্থকও রেগে যায়। সুখে সংসার করছে সুধার সাথে, সার্থক মনে মনে ভাবছে। বলছে এই সার্থক চ্যাটার্জি নেই বলে আজকে তুই সুখে সংসার করছিস। সার্থক জেলে বসে বসে প্ল্যান করছে যে কি করে সুধাকে তেজের থেকে আলাদা করা যায়। আর বলছে এই সার্থক চ্যাটার্জি তোর কাছ থেকে সুধাকে কেড়ে নেবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই আজকে শেষ পর্যন্ত দেখবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সুধাকে ঠাম্মি ডেকে বলছেন যে আজকে বাড়িতে কেউ আসবেন, মানে মিষ্টির ব্যবসায়ী, কোনো বড় ব্যবসায়ী। তো সুধা বলছে ও আচ্ছা, তা উনি কি কোনো বিজনেস রিলেটেড ব্যাপারে আসবেন? বলছে না না, ওনারা ডলিকে দেখতে আসবেন। তখন তো এই কথাটা শুনে সুধা অবাক হয় আর কি, যে ডলিকে দেখতে আসবে। বলে হ্যাঁ, বলছে যে রেশমির বিয়ের আগে আমি ডলির বিয়েটা দিতে চাই, তাহলে যে কলঙ্কটা আমাদের বাড়ির উপর লেগেছে সেটা একটু হলেও মোছা যাবে, আর তারপরে আমি রেশমির বিয়েটা ভালো করে দিতে পারবো। তখন সুধা বলছে কিন্তু ডলির তো পড়াশোনা চলছে, তো পড়াশোনা এখনও শেষ হয়নি। তো বলছে যে সে না শেষ হোক, পড়াশোনা করে অত কী হবে, বিয়েটা আমাকে দিতেই হবে। তাছাড়া আমরাও তো অনেক ছোটোবেলাতে বিয়ে করেছি, কই আমরা তো সুখেই সংসার করছি। সবাইকেই যে পড়াশোনা করতে হবে, চাকরি বাকরি করতে হবে এমনটা তো নয়, অনেক মেয়েরা সংসার করেও সুখী হয়। তখন সুধা বলছে হ্যাঁ ঠাম্মি, সবই ঠিক আছে, কিন্তু তেজ আসে সেই সময়।
তেজ বলছে সুধা আমার মনে হয় ঠাম্মি যেটা করছেন ঠিকই করছেন। তখন তেজকে কোনো কথা বলতে গেলেও তেজ ঠাম্মিকেই সমর্থন করে। সুধা তো চুপ করে শুনছে, একবার ঠাম্মির কথা শুনছে, একবার তেজের কথা শুনছে। তখন তেজ বলছে দেখুন সুধা, আপনিও তো বিয়ের পর কাজ করছেন, তো ডলিও করবে, ডলি ওর পড়াশোনা করতে চাইলে ও করবে, তাতে তো কোনো বাধা নেই। ঠাম্মি বলছে হ্যাঁ সেটাই তো, তো ও যদি করতে চায় ও করবে, আমরা সেরকমই পরিবারে ওর বিয়ে দেবো যাতে ওর ইচ্ছেগুলোরও মান রাখে। তো এরকম করে সুধাকে বোঝাচ্ছে আর কি, কিন্তু সুধা যথেষ্ট চিন্তিত। সুধা বলছে যে ডলি কি এই পরিস্থিতিটাকে মেনে নিতে পারবে, কি করে সামলে উঠবে ডলি এই পরিস্থিতির সাথে। ডলি কিন্তু সাইড থেকেই ব্যাপারটা শুনছে। তখন ডলি বলছে এখন রেশমির বিয়ের কথা উঠতে উঠতে আমারও বিয়ের কথা উঠছে। ডলি কিন্তু চিন্তায় পড়ে যায়। ডলি মনে মনে বলছে এখন পরিবারের মান সম্মানটাই বড় হলো, আমার ইচ্ছে অনিচ্ছার কোনো দাম নেই। এদিকে ঝিনুক ব্যাডমিন্টন ট্রেনিং থেকে বাড়ি ফিরছে। ঠিক সেই সময় সমুদ্র গেছে দেখা করতে। ঝিনুক তো সমুদ্রকে দেখে সমুদ্রকে ইগনোর করে অন্য রাস্তায় চলে যাচ্ছে। তখন সমুদ্র পেছন থেকে ডাকছে, ঝিনুক তুমি কেন আমার সাথে এরকম করছো? ঝিনুক বলছে তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি বিবাহিত, আর এই সময় তোমার আমার সাথে দেখা করতে আসাটা বা বাইরে বেরিয়ে দেখা করাটা কিন্তু একদম ঠিক নয়। তুমি যদি এরকমটা বন্ধ না করো তাহলে কিন্তু আমি বসু মল্লিক বাড়ি ছেড়ে চলে আসবো। এমনিতে আমার বাড়ি থেকে পছন্দ করে না যে আমি ওই বাড়িতে থাকি, কিন্তু তুমি যদি তোমার স্বভাব না বদলাও আমি কিন্তু ছেড়ে আসতে বাধ্য হব। তখন সমুদ্র বলছে তুমি এরকমটা কেন করছো আমার সাথে? আমি কি করেছি? বলে কি করেছো? বলে হ্যাঁ কি করেছি, আমি তো এই বিয়েটা বাধ্য হয়ে করেছি, এই বিয়েতে আমার কোনো মত নেই, আর এই বিয়েটা আমি মানিও না। বলে এখন এসব কথা বলে কি হবে সমুদ্র, তুমি তো বাধ্য হয়ে বিয়ের পিড়িতে দায়িত্ব নিয়েছো, তো এখন সেই দায়িত্বটা পালন করো। তাছাড়া ফুলশয্যার রাতে তো ওই মেয়ের সাথে রাত কাটাতে তোমার একটুও মানে অসুবিধে হয়নি। আমি পরের দিন সকালে তোমার শার্টের মধ্যে লিপস্টিকের দাগ দেখেছি, তারপর থেকেই তোমার উপর সমস্ত ফিলিংস আমার চলে গেছে, তো তুমি আমার পেছন করা কিন্তু বন্ধ করো। সমুদ্র বলছে ঠিক আছে, তুমি আমাকে বিশ্বাস করো না তো, ঠিক আছে আজকে আমি তোমাকে বিশ্বাস করিয়েই ছাড়বো, আজকে আমি নিজের প্রাণ দিয়ে হলেও বিশ্বাস করিয়ে ছাড়বো। বলে রাস্তার মধ্যে ঝিনুককে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি। পেছন দিয়ে কিন্তু গাড়ি আসছে, সেটার পরোয়া করছে না সমুদ্র। তখন তো ঝিনুক দেখছে পেছন থেকে গাড়ি আসছে, তখন দৌড়ে গিয়ে সমুদ্রকে বাঁচায়। সমুদ্র হাতে চোট লেগেছে। ঝিনুক বলছে যে কি করছো বলো তো, তুমি তোমার হাতে কতটা চোট লেগেছে, কি করতে চাইছো তুমি বলো তো, কি চাইছো তুমি? তখন সমুদ্র বলছে আমি শুধু তোমাকে চাইছি, তোমার সাথে সারা জীবনটা কাটাতে চাইছি। ঝিনুক তো তখন পড়ে যায় বিপাকে যে এবার ঝিনুক করবেটা কি। এদিকে সমুদ্র বলছে ঝিনুককে আচ্ছা তোমার নাকি আমার প্রতি কোনো ফিলিংস নেই, তাহলে আমাকে বাঁচাতে এলে কেন? ঝিনুক তখন চুপ করে থাকে, কোনো কথা বলে না। আর ঝিনুক সমুদ্রের কাটা জায়গাটার উপরে ফু দিচ্ছে। সমুদ্র তো তাকিয়ে আছে ঝিনুকের দিকে, ঝিনুকও তাকাচ্ছে সমুদ্রের দিকে মাঝে মধ্যে। ইতিমধ্যে দেখা যাচ্ছে গাড়ি নিয়ে কিন্তু সেখানে ঝুম্পা চলে আসছে। ঝিনুক সেটা দেখতে পেয়ে সমুদ্রকে নিয়ে বলে চলো 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 এখান থেকে তাড়াতাড়ি চলো, বলে একটা জায়গায় লুকিয়ে পড়ে আর আড়াল থেকে ঝুম্পাকে দেখতে থাকে। তারপর ঝুম্পা গাড়ি থেকে নেমেই বলে আজকে ওদের দুজনকে আমি হাতে নাতে ধরবো, তারপরে উচিত শিক্ষা দেবো, এরমভাবে বলছে। আর এদিকে দেখা যাচ্ছে বাড়িতে ডলিকে দেখতে এসছে সেই মিষ্টির বড় ব্যবসায়ীরা আর কি। ডলিকে দেখে তো সেই ব্যবসায়ীর যে ছেলে সম্রাট সে তো হাসছে মুচকি মুচকি। এটা দেখে কিন্তু তেজ আর সুধার মোটেও ভালো লাগে না। সুধা বলছে সম্রাট তোমার যা বলো তুমি কিন্তু সামনাসামনি বলতে পারো, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? বলে না না। তখন ডলিকে জিজ্ঞাসা করছে তোমার হবি কি? ডলি বলছে নাচ। তখন সম্রাট আবারও মুচকি মুচকি হাসছে। সুধা বলছে কি ব্যাপার, হাসির কি হলো, ও কি কোনো হাসির কথা বলেছে? তখন বলছে না আসলে ওনাকে দেখে মনে হয়নি যে উনি নাচটা ওনার হবি হতে পারে, আমি ভাবলাম বোধহয় কুকিং ইটিং এই সমস্ত কিছু, স্লিপিং এই সমস্ত কিছু বলবেন। তখন কিন্তু সম্রাটের বাবা সাইডে ডেকে নিয়ে গিয়ে সম্রাটকে চুপ করতে বলছে। তখন ওদের পরিবারকে ঠাম্মি বলছে আমরা কিন্তু আমাদের পরিবারকে, পরিবারের মেয়েদেরকে যত্ন করে বড় করেছি, পুরো তুলোয় মুড়ে। সম্রাট বলছে দেখেই মনে হচ্ছে এক গ্লাস জলও ভরে খেতে হয় না। ডলির কিন্তু খারাপ লাগছে, ডলি বুঝতে পারছে যে তার চেহারার জন্য ওরা পছন্দ করছে না। সম্রাট ছেলেটি মানে হাসছে মুচকি মুচকি, ডলির খারাপ লাগছে কিন্তু সেটা মনেই রেখেছে ডলি। ওদিকে তেজ সুধারও খারাপ লাগছে। তেজ আর সুধা তখন মিষ্টি ভাষায় প্রতিবাদও করছে। এদিকে তেজ সম্রাটকে বলছে যে আমরা চাই যে ডলি অ্যাকচুয়ালি জার্নালিজম নিয়ে পড়াশোনা করছে, আমরা চাই বিয়ের পরে ওর পড়াশোনাটা চালিয়ে যাক, তারপরও চাকরিও করতে চাই। সম্রাটের মা বলছে সবই তো বুঝলাম, সবই ঠিক আছে, সম্রাটের বাবার কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু সম্রাটের মা বলছে কিন্তু বাড়ির কাজকর্ম তো করতে হবে, সেগুলো তো শিখতে হবে। তখন ঠাম্মি বলছেন আমাদের বাড়ির মেয়েরা দশভুজা, ছোট থেকে ওদেরকে সমস্ত কাজকর্মই শেখানো হয়, সে সেলাই থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজই। আমাদের মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। তখন সুধা বলছে হ্যাঁ আমাদের মেয়েরা সব কাজই পারে, কিন্তু তবু আমরা ওদেরকে দিয়ে কোনো কাজ করাই না, ওদেরকে খুব যত্ন করে বড় করা হয়। তাছাড়া বিয়ের পর ডলি যার সাথে বিয়ে হবে আর কি, দুজনে মিলে কাজটা ভাগ করে নেবে। পরে দুজনে যদি মিলেমিশে কাজ ভাগ করে না নেয় তাহলে চলবে কি করে বলুন?
সম্রাট কিন্তু এই কথাগুলো একদমই পছন্দ করে না। তখন ঠাম্মি বলছে, সুধা আমি কথা বলছি তো। তখন সুধাকে সাইডে নিয়ে যায় তেজ, বলছে ঠাম্মি কথা বলছে তো, আমি বুঝতে পারছি ওনাদের কথাবার্তা আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু ঠাম্মি বড় মানুষ তো, ওনাকেই কথা বলতে দিন। ঠাম্মি বলছেন যে সবাই জানে যে বসু মল্লিক বাড়ির মেয়েরা কেমন কেমন করে তাদের বড় করা হয়, তাই ফলাও করে বলার মতো এখানে আমার কোনো কিছু নেই। ঠাম্মির কথা সম্মান রেখে সম্রাটের বাবা বলছেন যে হ্যাঁ, আমি আপনার সম্মান রেখেই বলছি, ডলিকে আমার খুব পছন্দ, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু যার সাথে বিয়ে হবে সম্রাট, সে তো একদমই পছন্দ করছে না, তার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে, এমনকি সম্রাটের মাও। ডলি কিন্তু সেটা পরিষ্কার বুঝতে পারছে। ডলি চুপ করে আছে। এদিকে সম্রাট তার বাবাকে সাইডে ডেকে নিয়ে বলছে তার মাকেও, যে তোমরা মেয়েটাকে দেখেছো একবার, আমার পাশে একদম মানাবে না, তোমরা কি করে হ্যাঁ বলছো। তখন সম্রাটের মাও বলছে যে হ্যাঁ, বাড়িতেও নাকি কোনো কাজকর্ম করবে না, ড্যাং ড্যাং করে বাইরে চাকরি করতে যাবে, তাহলে এরকম বউ এনে লাভ কি। তখন সম্রাটের বাবা বলছেন যে তোমরা ব্যাপারটা বুঝছো না কেন, এত বড় বড়লোক বাড়িতে ছেলের বিয়ে হচ্ছে, প্রচুর টাকা দেবে বিয়ের সময়, ছেলে যে ব্যবসাটা দাঁড় করাতে চাইছে তার ইনভেস্টমেন্টেও তার অনেকটা হেল্প হবে, তাছাড়া বাড়িতে কাজ করুক বা না করুক, বাড়িতে মোটা টাকা আনলেই হলো, এরকম মন্তব্য করছেন আর কি সম্রাটের বাবা। সুধা তেজকে বলছে যে ওরা নিজেদের মধ্যে এত কি আলোচনা করছে, আমার কিন্তু ব্যাপারটা মোটেও সুবিধের ঠেকছে না। এরপরে সম্রাটের বাবা বলছেন যে আমি বিয়েতে রাজি, আসলে ডলির ব্যাপারে একটু জানার ছিল, ওর স্বাস্থ্যটা আর কি এরকম, তো ওর কি কোনো অসুখ আছে। এটা শুনে কিন্তু যথেষ্ট মানে মোটেও ভালো লাগে না আর কি সুধাদের আর ঠাম্মিরও। তখন ওদিকে তেজের বাবা মা বলছে না না, ও একদম সুস্থ। তখন বলছে আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আসলে সব কথা তো খুলে বলাই ভালো, আর উনি যখন সম্বন্ধ করেছেন তখন নিশ্চয় সব কিছু ভালোই হবে, তাই আমার এতে কোনো অসুবিধে নেই। এরপরে তো তারা যখন পাকা কথা বলে নেয়, তখন তো তেজের বাবা মারাও খুব খুশি হন, সবাই খুশি হন। তেজের মা সুধাকে বলছেন মিষ্টি আনতে হবে, সুধার কিন্তু একদমই রাজি নয়। এরপরে ঠাম্মিকে বলছে যে আপনার সাথে একটু আলাদাভাবে কথা আছে, সম্রাটের বাবা বলছেন। ঠাম্মি বলছে ও আচ্ছা বেশ, তো চলুন। তখন ঠাম্মিকে আড়াল করে কিছু একটা বলতে থাকেন। সুধার কিন্তু বেশ সন্দেহ হয়। সুধা মনে মনে তখন বলতে থাকে, বিয়ের মতো একটা পবিত্র অনুষ্ঠানে আমি চুক্তি বা কোনো রকম আপোষ আমি কিছুতেই কিন্তু বরদাস্ত করব না, প্রয়োজনে ডলির জন্য এই বিয়েতে আমি বাধা হয়ে দাঁড়াবো, এমনটাই ভাবতে থাকে সুধা মনে মনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, কি চমকে গেলে তো? আজকে আমি সরাসরি চলে এসেছি তোমাদের সামনে তোমাদেরকে অবাক করে দেব বলে। অবাক হলে নিশ্চয় আজকে সরাসরি আমাকে চোখের সামনে দেখতে পেয়ে। তো বড়দেরকে সবার প্রথমে আমি জানাই আমার প্রণাম, আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সামনে এসেছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য আর বড়দের অনেক অনেক আশীর্বাদের জন্য আমাদের চ্যানেল 60,000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছে। হ্যাঁ বন্ধুরা, পুরো 60,000 সাবস্ক্রাইবার। তো তোমরা আমাদের সঙ্গে না থাকলে তো এমনটা অবশ্যই পসিবল হতো না। তো আমি একটাই কথা বলবো, যে এইভাবেই আমাদের সাথে জুড়ে থাকো। তোমাদের ভালো লাগা মন্দ লাগা সবটা মিলিয়ে আমাদের চ্যানেল, তোমাদের ভালো লাগা মন্দ লাগা সবটা মিলিয়ে আমাদের সবকিছু। তো অবশ্যই বলবো, অবশ্যই ভালো লাগার বিষয় হোক বা মন্দ লাগার বিষয় হোক, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে দিতে জানাবে। আর আগামী দিনগুলোতে এইভাবেই জুড়ে থাকবে, এটাই তোমাদের কাছে আশা করবো, আর এইভাবেই আমাদেরকে ভালোবেসে যাবে। তার বিনিময়ে তোমাদেরকে আমি একটাই কথা দিতে পারি, যে তোমাদের পছন্দের ধারাবাহিকগুলো আমরা অতি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আনার চেষ্টা করবো, অবশ্যই তোমাদের মতো করে। হ্যাঁ, কিছুটা সীমা আমাদেরকে বজায় রেখে চলতে হয়, সেগুলো বজায় রেখে তোমাদের সামনে আমরা তোমাদের পছন্দের ধারাবাহিকগুলো নিয়ে আনার অবশ্যই চেষ্টা করবো। তো আবারও বিদায় নেওয়ার আগে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের সাথে জুড়ে থেকো, আর বড়রা এইভাবে আমাদেরকে আশীর্বাদ করে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।